চল। মে আই কাম ইন স্যার? কামিং। স্যার, কালকে একটা প্রজেক্টের মিটিং ছিল, কিন্তু সেটা ক্যান্সেল করেছেন আপনি। আজকে তা 3টার সময় দেওয়া হয়েছে। বড় স্যার জিজ্ঞেস করেছে আপনি কি মিটিংয়ে অ্যাটেন্ড করবেন। ইয়েস, ব্যবস্থা করো। ওকে স্যার। এই বলে এহসান চলে গেল। এহসান যেতেই আহনাফ কাউকে কল দিল। কি কথা হলো জানা হলো না, কিন্তু কথার শেষে আহনাফের চোখে মুখে রহস্যময় হাসি ফুটে উঠল, হয়তো কোনো অজানা সুখ। এই দেখ তোর ক্রাশ বয়, বলল শিশির। চুপ করবি শিশির, উনি শুনে যাবে তো। উনি খুব সুর দিয়ে টেনে কথা বলল শিশির। এতে কুয়াশার খুব রাগ হলো। এই মেয়েটা সবসময় এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় ওকে। কি নিয়ে কথা হচ্ছে? এই পিছনে দুটো মেয়ে দাঁড়াও। অয়ন মাহাতাব, ইংরেজি প্রফেসর, বয়স 32-এর কোঠায়, 6 ফিট লম্বা, উজ্জ্বল ফর্সা জিম করা বডি, যে কেউ দেখে ক্রাশ খাবে। অবশ্যই তার স্টুডেন্ট ছাড়াও স্টুডেন্টের গার্জিয়ানও ক্রাশ খায়। এমন ছেলে দেখলে কার মাথা ঠিক থাকে? চোখের চশমাটা বোধ হয় তার জন্য সৃষ্টি হয়েছে। অন্য কেউ বলে বেমানান লাগতো হয়তো। কুয়াশা এদিকে এক ধ্যানে অয়ন স্যারের বর্ণনা দিতে ব্যস্ত মনে মনে, অন্যদিকে অয়ন স্যারকে ধুয়ে দিচ্ছে শিশির মনে মনে। খাটাস ব্যাটা, প্রতিদিন আমাদেরকে দাঁড় করিয়ে অপমান করবে। কেন কেন তোর বউ কি তোকে খাওয়া দেয় না? সকালে কি নাস্তা না করে আসিস? নাস্তা কি লবণ বেশি হয়েছে? পেট খারাপ তোর? এক মিনিট, এ বেটা বিবাহিত? এই বলে তাকালো কুয়াশার দিকে, যে চোরা চোখে অয়নকে দেখতে ব্যস্ত। OMG, স্যার যদি বিবাহিত হয় তাহলে এ বাদরের কি হবে? এই শাকচুনি তো ক্রাশ নামে বাস খেলো, নাকি আরও 2 কাঠি বেশি গিলে প্রেমও পড়েছে? ঠিক আছাড় খাওয়ার মতো। এমএ দাঁড়িয়ে হাঁটছ কেন? লজ্জাশম কি নেই? সরি স্যার, বলল কুয়াশা। সরি তুমি না, তোমার পাশের জন বলবে। এ মা, এবারে তো দেখি মিচকে শয়তান নিচের দিকে তাকিয়ে আমার মনে মনে হাসিটা দেখে নিল। ভাবা যায়। ওপেন ইউর মাউথ শিশির। কি কি না জি? সে সরি টু মি অ্যান্ড আনসার মাই কোশ্চেন। ওকে স্যার, আই এম সরি। কুয়াশা, সিট ডাউন। যাক বাবা। এদিকে অয়ন স্যার শিশিরকে পানিশমেন্ট দিল, কিন্তু কুয়াশাকে কিছু বলল না। আদৌ কি শিশির বেশি দুষ্টু আর চঞ্চল বলে শাস্তি পায়, নাকি অন্য কিছু? অয়ন স্যারের জন্য দুবনের জীবনে কি ঘূর্ণিঝড় আসবে, নাকি নিশ্চোক স্যার বলে এমন ব্যবহার? খুব ভাবাই এসব আজকাল। 3টে জীবন কি কোথাও চোরাবালির মাঝে হারিয়ে যাচ্ছে? স্যার কি জোস, তাই না রে? আরো হ্যাঁ, অনেক। আমি ক্রাশ খেয়েছি, তুই কিন্তু খাবি না। চোট্টের এমন কথাই আহমক বনে গেল আরো। এই মেয়ে বলে কি? ক্রাশ কি আর বলে কয়া আছে? চোখে যাকে সুন্দর লাগে তাকে আমরা ক্রাশ খাওয়া বলি। আমার চোখে কি এখন আর কোনো ছেলেকে সুন্দর লাগে? আমি তো ভাবতে লজে নীল হচ্ছে আরো। তবে আরও কি আহনাফ চৌধুরীর মতো গম্ভীর প্রকৃতির ছেলের উপর ক্রাশ নামক বাস খেল, নাকি প্রেমে পড়ল? অন্ধকার ঘরে চারপাশে আলোর বিন্দু মাত্র ফোঁটা নেই। অন্ধকার ঘরের চারপাশে আলোর বিন্দুর মাত্র ফোঁটা নেই। একটা বদ্ধ রুমের সামনে দণ্ডায়মান 2জন পালোয়ান দাঁড়িয়ে আছে। চোখের পলক স্পষ্ট খোলা, বন্ধ করলে হয়তো কেউ শ্যুট করে দিবে, তাই সুপারগুলো দিয়ে আটকে রেখেছে বোধহয়। পায়ের শব্দ, খুব কাছ থেকে কেউ দরজা খুলল। ক্যাশ করে একটা শব্দ হলো এই নিশতি রাতে। চেয়ারে বাঁধা একটা লোক, চেনার উপায় নেই কে সে। ঘরে আলো জ্বালিয়ে দিল, তবুও কোনো রিয়াকশন দেখা গেল না। বাধা কি তো লোকটির দিক থেকে? আদৌ বেঁচে আছে তো? বস, এটার কারণেই আহনাফ চৌধুরী আমাদের প্ল্যান জেনে গেছে। এই কুত্তার বাচ্চা আহনাফ চৌধুরীর খাস লোক। যত্নার্থী ভালো করছো দেখে। জি বস, আপনার গুহায় এসেছি। যত্নাত্নি কম করলে হয় নাকি? বেশ, আজকাল দেখি আমার স্টাইল নকল করছিস।
সাথে সাথে থাপ্পড় পড়ল লোকটার গালে। বসের মুখটা মাস্কের পিছনে সুরক্ষিতভাবে রয়েছে। যার হয়ে কাজ করে তাকে কেউ দেখে না, অথচ তার হয়ে কাজ করে যাচ্ছে। সরি বস। সরি মাই ফুড, তোর সাহস কি করে হয় এত কথা বলার? আমি বেশি কথা পছন্দ করি না। ক্রান্সলেস, ওর পেট থেকে কথা কি করে বের করতে পারলি? নাকি মুখ চলে তোর বেশি আজকাল? না না বস, বের করেছি, তবে খুব সুবিধা হবে বলে মনে হয় না। আবারও থাপ্পড় পড়ল লোকটার গালে। এই তুই বস নাকি আমি বস? এই মেয়েদের মতো সরি সরি করিস কেন? তুই কি মেয়ে? আর আমার সামনে এমন ন্যাকামি করবি না। বরদাস্ত করব না। আমি ঠিক করব কতটা সুবিধা হবে কিনা। বল কি জেনেছিস? স্যার, এই শালাই তো বললো না, তবে আশেপাশে খুঁজে নিয়ে জানলাম আশেপাশে খোঁজ নিয়ে জানলাম আহনাফ চৌধুরী বিয়ে করেছে। মেয়েটা হেব্বি খাস আছে। ও আচ্ছা, আর কোনো খবর পেলি? না। মেয়ে মানুষের নাম শুনলি তো লে লে করে উঠলো তোর জিহ্বা। না স্যার, আমি তো আপনার। কি আমার জন্য? হাসালি রে। কত বছর আর সাথে কাজ করিস তুই? স্যার 7 বছর। তারাও জানলি আমার কি চাই? আর চাই না। শোন, আমার এসব মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। আমি হচ্ছি এসকে, যার শুধু ড্রাগস আর ড্রাগস চাই। মেয়ে মানুষ আমার নেশা ধরাতে পারে না। হ্যাঁ, পারবে কেমনে? আপনি কি পুরুষ নাকি? মনে মনে বলল লোকটা। এত সাহস কই সরাসরি বলার? তবে শোন, আনাহাব চৌধুরীর দুর্বলতা খুঁজে বের কর। আর এটাও বের কর, ওই স্কাউন্ডারেলসটা কেন আমার পিছনে পড়লো, আমার সাজানো রাজ্য নষ্ট করতে কেন আসলো। বল ভুটু। কথাটা কিন্তু তুই জব্বর বললি, তবে এ পিসের বিশ্বাস নাই। আমি শুনেছি জোর করে বিয়ে হয়েছে। আদৌ বাসর করলো নাকি? বলে অট্টহাসিতে ফেটে পড়ল এসকে। খোঁজ নে ভুটু। আর তোর তখন এক রাতের জন্য আনাহাব চৌধুরীর ওয়াইফকে চাই তো পেয়ে যাবি, কিন্তু আমার কাজ আগে যেন হয়। আর শালা যখন মুখ খুলবে না, মেয়েরে কয়েক পিস করে বুড়িগঙ্গার নদীতে ভাসিয়ে দে। মাছের খাবার হোক। কিছু সৎ মানুষ, আজকাল মাছেরাও আমাদের মতো অসৎ লোকেদের খেতে আসে না। বাজার সৎদের ছাড়া দামে কেনা বেচা হয়। এই বলে চলে গেল এসকে। বসের আদেশ মতো বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের ডেকে চেয়ারে সেই লোকটাকে নিয়ে যেতে বলল। ভার্সিটি থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে খেতে এসো। জি আন্টি। আমি কারো বুয়া বা আয়া না যে তাদের জন্য রান্না করব। সেটা যদি হয় তাহলে তোমাদের বাড়ির বউকে বলে দিবা আমাকে মা বলে ডাকতে, না হলে কিছু বলার দরকার নেই। আরুষি, আজ থেকে মাকে যেন মা ডাকা হয়, অন্য কিছু বলে সম্বোধন করবে না। আরুষি কিছু বলার আগে সদর দরজা থেকে গম্ভীর স্বরে বলে উঠল আহনাব। মুখে ক্লান্তির ছাপ, চোখ লাল, দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। আরুষি ছোট্ট করে জি বলে দোতলায় চলে গেল। ততক্ষণে আহনাব গটগট করে চলে গেল। রাগ ক্লান্ত আজ সবখানে হানা দিয়েছে। সরি বনু, রাগ করে থাকে না। টাকা প্লিজ, কথা বল প্লিজ, কি হয়েছে বল। আমার দোষ কোথায় বল? আমি তোকে কতবার চুপ করতে বলেছি, তুই শুনিসনি কেন? ঠং করতে হবে না, সর। এ তোর ক্রাশের সাথে আমার কি শত্রুতা বলতো? মানে? এত মানে করবি না, সর। বা সবসময় কথা বলি দুজনে, আর শাস্তি পেতে হয় আমাকে। কেন রে, কেন? আমি কি ওনার পাকা ধানে মই দিয়েছি? স্যার তোকে শাস্তি দিয়েছে, তার জন্য আমার সাথে এমন করছিস কেন রে বোন? তখন তো মিস শিশির, আমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তো? জি স্যার। এত আমতামতা কেন? আমি তো এখন কিছু জিজ্ঞেস করিনি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শিশির মিন? মানে স্যার। গেট আউট। জি। আই সে গেট আউট মাই ক্লাসরুম, হারি আপ। অজ্ঞাত শিশি ক্লাসরুম থেকে বের হয়ে এলো। আচ্ছা শিশির, তুই শিশির অর্থ জানিস না? জানবো না কেন? তাহলে বলিস নাই কেন? এটা কি বইয়ের কোনো প্রশ্ন? না তবুও। চুপ কর। ওই খাটাস চাশমিশের হয়ে দালালি করা বন্ধ কর। হুট করে বলে শিশিরের অর্থ।
আরে বাবা, শিশিরের অর্থ কুয়াশা। এই দাঁড়া দাঁড়া, আমরা টুইন, তাও এ লোকটা কি? কি হয়েছে? কিছু না, চল বাসে যাব। শিশিরের মনে কি চলে কুয়াশাকে জানতে দিল না, তবে চলে গেল বাসে। তবে কি অন্য কিছু আভাস পেল শিশির? বোকা কুয়াশা কিছুই বুঝলো না। দুবন হাসতে হাসতে বের হওয়ার দৃষ্টি দেখে তিনতলার কর্নারের জানালায় দাঁড়ানো অঞ্চারের মুখের চিত্র পাল্টে গেল। উনি কি একসাথে দুবনকে সহ্য করতে পারে না, নাকি অন্য কিছু? তবে মাত্রই তো বিশ্বস্ত একজনকে বুড়িগঙ্গার নদীর বুকে মাছের খাদ্য করলাম, আস্তে আস্তে তোর আশেপাশে সবাইকে করব। আমার সাথে লাগা, এসকের সাথে লাগা, এর ফল কতটা ভয়ঙ্কর এবার টের পাবি। মেসেজটা বারবার দেখছি আহনাফ। বিকেলে প্রাইভেট নাম্বার থেকে মেসেজ এসেছে। নাম্বারটা পাওয়া যায়, সাথে ট্রেসও করা যায়নি। এ নিয়ে অসহ্য লাগছে আহনাফে, রাগে মাথা ফেটে যাচ্ছে। তবে এটুকু বুঝতে পারছে যে লোকটা আহনাফকে খুঁজছে, সে এসকে, আর সে ঠিক নিশানা দিয়ে যাচ্ছে। আহনাফকে অন্য মনস্ক দেখে আরুর অবশ্য তাতে কিছু যায় আসে না, কিন্তু মানুষের মন কখন কোথায় গিয়ে আটকে যায় তার কি কোনো নিশ্চয়তা আছে? না, নেই। হয়তো আরুর এই ছোট মনটাও আহনাফের কাছে সমর্পণ করছে। উনি এত ভাবে আমাকে বিয়ে করে ভুল করেছে নাকি অন্য কিছু? আচ্ছা, ওনার জীবনে কি অন্য নারী আছে যার জন্য আমাদের না না না, হয়তো জোর করে বিয়ে হয়েছে, তাই মেনে নিতে সময় নিচ্ছে। মনে মনে ভাবলো আরু। কেবিনে বসে এক মনে কিছু একটা ভাবছে আহনাফ। তখন তীব্র গতিতে কল বেজে উঠল টেবিলে পড়ে থাকা ডিভাইসটি। হ্যালো, কে? আমি প্রকাশ্যে আসলে এসকে ধরা কঠিন হয়ে যাবে। আপনিও জানেন স্যার, আমার আসল পরিচয় সেদিন প্রকাশ পাবে যেদিন 3 বছর আগের সে ঘটনার সত্যি উদ্ঘাটন করতে পারবো। আমি জানি স্যার, সেদিন আর বেশি দেরি নেই। শখের জিনিস হারানোর কষ্ট আমি জানি। আমি 100% শিওর সেদিন কোনো দুর্ঘটনা ঘটেনি, খুন হয়েছে রহমান পরিবারের সবাই। তবে কেউ তো থাকবে যে এসব কিছু দেখেছে, শুনেছে। টুট করে ফোন কেটে গেল। আহনাফ দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে কি যেন দেখতে লাগলো, বোঝা যায়নি। তবে চায়ের কাপে চুমুক দেওয়ার যে একটা স্টাইল আছে তা বেশ বোঝা গেল, ঠিক প্রেমে পড়ার মতো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এরই মাঝে চৈত্রের সাথে আরও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজকাল চৈত্রের বকবক আর বিরক্ত লাগে না। আরুর কাছে বেশ মন খোলা একটি মেয়ে, উজাড় করে দেয় আপনজনদের বাঁধিয়ে রাখতে হৃদয়ে। তবুও মেয়েটির সব থেকেও নেই। মা তো জন্ম দিয়ে চলে গেল। চৈত্রের ভাষায় মা আমার দুনিয়ায় এনেই খালাস। বাপ একটা আছে অবশ্য, তবে বছরে একবার ঈদের মতো আসে জীবনে। দাদা দিদি ঘরে আছে, বুড়ো বুড়ি, কি আর কথা বলার শক্তি আছে যে আমার সাথে গল্প করবে? তবু মেয়েটা অল্পতেই খুশি। এইচএসসি পরীক্ষা শেষ হলো, কলেজ লাইফ শেষ শিশির আর কুয়াশার। এর মাঝে অনেকবার শিশির অয়ন স্যারের দ্বারা ক্লাসরুমে অপমানিত হয়েছে, তবে তার কারণ সঠিক কেউ জানে না। বিকেলে 2 বোন হাঁটছে কম, কথা বলছে বেশি। আচ্ছা কুয়াশা, তুই কি অয়ন স্যারের উপর শুধু ক্রাশ, নাকি প্রেম টেমেও কিছু আছে? হঠাৎ এ কথা কেন? দরকার আছে, বল না। জানি না রে, তবে ওনাকে দেখতে ভালো লাগে। আজ কয়েকদিন যে দেখছিস না, মন খারাপ হয় না তোর? সত্যি বলতে হবে না, তবে দেখলে মন্দ হতো না। তাহলে এটা শুধু ভালো লাগা, ভালোবাসা না। হবে হয়তো। তুই কি স্যারের উপর ফিদা নাকি? মানে? না, মনে হলো। বলতে পারিস আমরাই তো। চল ওখানে গিয়ে বসি। কিছুক্ষণ নীরবতা গ্রাস করে নিল, সব দ্বিধা দূরে সরিয়ে। কুয়াশা, স্যার তোকে আর আমাকে একসাথে সহ্য করতে পারে না? শিশিরের কথায় চমকে উঠল কুয়াশা। মানে কি বলছিস এইসব? আমরা দুজন টুইন হলেও দেখতে এক না। হ্যাঁ, এটা তো ঠিক। এর জন্য সহ্য করতে পারে না বলে হাসলো কুয়াশা। চুপ চুপ করে পুরো কথা শোন।
আঙ্গুল চলো ঠোঁটে। মনে আছে ভাবি আমাকে বলেছিল আমাদের চেহারায় অমিল থাকলেও আমাদের অনেক মিল, যা গভীরভাবে না দেখলেও বোঝা যায় না। ঠিক গভীরভাবে পরখ করলেও আমার আর তোর মাঝে একটা মিল রয়েছে। কি? আমরা হাসলে একরকম লাগে, কথার টোনও একরকম, শুধু চেহারা ভিন্ন। হুট করে কেউ শব্দ শুনে আমাদের আলাদা করতে পারবে না। তো তার সাথে স্যারের সহ্য করতে না পারাটার কি আছে? জানি না, চল বাসায় যাই। সরি বোন, সত্যিটা বলার সাহস নেই। আমি সেদিন যা শুনেছি তা তোকে কখনো বলতে পারবো না, ক্ষমা করিস আমায়। মনে মনে কথাগুলো আওড়ালো। নীল রঙের শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামছে আরও। বিয়ের পর আজ প্রথম শাড়ি পরল। কেউ তাকে শাড়ি পরার জন্য বলেনি, আজও পরতো না। চোরদের জোড়াজড়িতে বাধ্য হয়ে শাড়ি পরল। মেয়েদের শাড়ির প্রতি কত না আবেগ থাকে, কিন্তু আরোর কেন জানি আগ্রহ নাই, বিতৃষ্ণা আছে শাড়িতে। তবুও বন্ধুর কথা রাখতে বাধ্য হলো। আর যখন শাড়ি পরে নামছে, সদর দরজায় দাঁড়ানো আহনাফ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। হৃৎপিণ্ড তার বাইরে বের হয়ে আসতে চাইল। অস্পষ্ট স্বরে বলে উঠল, অপরূপা। নিজের উপর চরম বিরক্ত হয়ে রেগে উঠে উপরে চলে গেল আহনাফ। আহনাফের পায়ের শব্দে সোফায় বসা দুই মায়ের থমকে যাওয়া দুনিয়া আবার সচল হলো। কি হলো? ছেলেটা রেগে চলে গেল কেন? জানি না বুবু। আরু, তুমি কি বাহিরে যাবা? জি চাচি আম্মু, চৈত্র খুব জোর করছে। তা বেশ, যাও। তবে আহুর সাথে ঝগড়া করেছ? না তো, সব ঠিকঠাক। সব ঠিকঠাক থাকলে ভালো, কিন্তু এর রেগে আছে কেন? হয়তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত। খুব দোস্ত, তোকে তো নীল রঙের বিশাল আকাশের মতো লাগছে। তোকেও সুন্দর লাগছে কমলা রঙের। যাহ দুষ্ট, আমার বুঝি শরম করে না? আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে রাশভারী কণ্ঠ পেল দুই বান্ধবী। কষ্ট দিব না, ব্যথাও দিব না, আদর করব খুব সফটলি। সফটলি করলে এরা আদরের মর্ম বুঝবে আলু। কি বিচ্ছিরি হাসি! ওদের কথা শুনে গা জ্বলে যাচ্ছে, তবুও যেন পারছে না, কারণ ওরা ততক্ষণে চারপাশে ঘিরে দাঁড়ালো। সরবা, মুখ সামলিয়ে কথা বল, না হলে খবর আছে। সফটলি স্পর্শ। আবার সেই গা জ্বালানো বিচ্ছিরি হাসি। দাঁড়া, এই বলে থাপ্পড় মারল গালে। থাপ্পড় খেয়ে যে আরও আর চট্টকে ধরতে যাবে, ঠিক তখনই চট্ট মোবাইল বের করে। হ্যালো আমজনতা, আমি সময় টিভির রিপোর্টার চৈত্র ছবিমণি। আপনারা এ মুহূর্তে দেখছেন তিনটা ছেলে, তারা মাতলামি করছে রমনা পার্কের সামনে। এদের দেখে ভদ্র পরিবারের মনে হলো এরা ভদ্রতা জানে না। এটুকু বলেই তিনজনই চট্টের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। চট্ট ছবিমণি নাম করা সাংবাদিক, বড় বড় কেস সাকসেসফুলি হ্যান্ডেল করেছে, তবে লোক সম্মুখে কম আশা হয়। নামটা শুনে বাকরুদ্ধ হলো আরও। আশেপাশে কি হচ্ছে তা তার মাথায় ঢুকছে না। তুমি চৈত্র ছবিমণি, এত বড় সাংবাদিক হয়ে আমাদের সাথে বন্ধুত্ব? আমি কিছু বুঝতে পারছি না। চৈত্র কিছু বলার আগেই পুরুষ কণ্ঠ ভেসে এলো। আমি বলছি, বসুন আপনারা। তখনকার ঘটনা পর আরুকে জোর করে নিয়ে আসে চৈত্র পাশের একটা রেস্টুরেন্টে। আমি অয়ন মাহাতাব, শিশির কুয়াশার ইংরেজি প্রফেসর হিসেবে গত 3 মাস ধরে আছি। আপনি শিশির কুয়াশার স্যার হন, যাকে কুয়াশা। কিছু বলতে কেউ থেমে গেল আরও। জি। আপনি আমার সাথে কথা কি বলবেন? আমি কিছু বুঝতে পারছি না। আর চৈত্র, তুমি চিনো নাকে? হ্যাঁ চিনি, তুমি ধৈর্য ধরো প্লিজ, সব জানবে। আপনি আমাদের টার্গেট না। মানে?
মেয়ে মানুষের এ সমস্যা পুরাটা শোনার আগে লাফিয়ে ওঠে। আমিও কিন্তু কিন্তু মেয়ে। তুমি তো সুপার ওমেন। একটু চুপ করো, পুরোটা শুনুন। আমি সিআইডি অফিসার অয়ন মাহাতাব, আর উনি মিসেস অয়ন মাহাতাব। এটুকু যেন বজ্রপাতের মতো শব্দ হলো আরুর কাছে। চৈত্র ছবিমণি আমার স্ত্রী। আপনি আহনাব চৌধুরীর ওয়াইফ হওয়ার কারণে আমাদের প্ল্যানে আপনাকে আনতে বাধ্য হয়েছি। তাই চৈত্র আপনার ক্লাসমেট সেজে ভার্সিটিতে যায়। কিন্তু কেন? যাতে 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনা জানতে পারি। সময়ের গতি ছুটে চলে নীরবে, তা হয়তো খেয়াল না করলেও নয়। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে যাচ্ছে সবাই। তেমনি এক পরিবার সুখের কোটায় এসেও আজ তাদের অস্তিত্ব নেই কোথাও। সব থেমে নেই, শুধু ওই মানুষগুলো থেমে গেছে। জীবন সাজাতে গিয়ে আরও তাদের কথা জিজ্ঞেস করে না কেউ। স্বচ্ছ কাছে গ্লাস করা নামি দামি রেস্টুরেন্টের 3 তলায় অবস্থিত 4 নম্বর টেবিলে অয়ন, আরুষি আর চৈত্র। নীরবতা ভেঙে আরুষি ঢকঢক করে কিছু পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। তা আমাকে কেন ডাকা হলো এখানে? কোল্ড নাকি হট কফি? মানে? আরুর কোল্ড কফি প্রয়োজন। খেতে খেতে শোনো তাহলে। আচ্ছা। খুব ছোট্ট করে শব্দ ছিল, অপরিচিত, তবু খেতে হবে। পানি খেয়েও গলা ভিজল না। রহমান ইন্ডাস্ট্রি আজ থেকে 3 বছর আগে যাদের দাপট কম ছিল না চৌধুরী থেকে, কিন্তু তাদের মধ্যে শত্রুতা নয় বরং বন্ধুত্ব ছিল। রহমান ইন্ডাস্ট্রির মালিক জিশান রহমানের স্ত্রী মিসেস রহমান ওরফে আরিফা চৌধুরী, চৌধুরী গ্রুপের চেয়ারম্যান আরিফ চৌধুরী ও আরাফ চৌধুরীর একমাত্র বোন। কি? অবাক হওয়ার কিছু নেই। তাদের আদরের একমাত্র বোন আরিফা চৌধুরী, যিনি পরিবারের সাথে মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন। আমি পার্সোনালি চিনি না, তবে কোনো না কোনোভাবে ওনাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ভালো ছিল। আমার বাবা সাংবাদিক আতিকুল কবির। তিনি নামকরা তখনকার দেশি টিভির সিনিয়র জার্নালিস্ট ছিলেন। সাথে জিশান রহমান ওনার বন্ধু ছিলেন। এখানে সমস্যা কিছু তো আমি পাচ্ছি না। সমস্যা এখানে না, আসলে জিশান আঙ্কেলের একটা বিদেশি কোম্পানির সাথে ব্যবসা ছিল রহমান ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে। ওনার এক বন্ধুও নাকি সে ব্যবসার শেয়ার পার্টনার ছিল। নাম যতদূর জেনেছি সমীর গুরু। একদিন বাসায় জিশান আঙ্কেল আসে। অতীতে আতিক, আমার কেন জানি মনে হচ্ছে সামির আমাদের সাথে বেইমানি করছে। এমন কেন মনে হচ্ছে তোর? ওর কাজ আর পার্টনারশিপ হওয়ার আগের কথার ধরন আমার কাছে ভালো লাগছিল না। এখন কি করতে চাচ্ছিস তুই? আমি চাই তুই খোঁজ লাগা, সাথে আমিও দেখি আসলে হচ্ছে কি। আচ্ছা ঠিক আছে, আমি আমার খোঁজরদের দিয়ে খোঁজ নেব, তুই চিন্তা করিস না। এরপর জিসান বাসায় চলে যায়। 2 দিন কেটে গেল। হ্যালো জিসান। জিসান কই? আর কে তুমি? হ্যালো হ্যালো। ও পাশ থেকে কল ডিজেবেল হয়ে গেল। আতিকের মনে তখন ডাক দিল, প্রাণপ্রিয় বন্ধু, জিসানে কিছু হয়নি তো? রাত তখন ঘড়িতে খেয়াল করে দেখল 12টার ঘর প্রায় ছুঁই ছুঁই। তাড়াহুড়ো করে বের হতে গেলে পেছন থেকে তার স্ত্রী সুমন ডাক দিল, এত রাত কই যাচ্ছেন আপনি? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? আমি জিসানদের বাড়ি যাচ্ছি, আমার মন বলেছে কিছু একটা হয়েছে। জিহান ভাইদের ওখানে? কিন্তু ওখানে যেতে যেতে তো আপনার 2 ঘন্টার মতো লেগে যাবে। আপনি ভাইকে কল দেন, কি হয়েছে জানেন? ওর কল বন্ধ, বাড়ির সব লাইনের সংযোগ বিচ্ছিন্ন। আর জানি দেরি হবে, তবে যেতে হবে আমাকে। আমিও যাব, আপনাকে এভাবে একা ছেড়ে দিতে পারবো না। সুমন আতিক বের হলো জিসানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক প্রবাদ বাক্যটা আজ এ মুহূর্তের জন্য তৈরি করা হয়েছে। একদিকে বিপদের আভাস, অন্যদিকে ছুটে যায় বন্ধুর বাড়িতে। বাড়িও দূরে যেতে যেতে 2 ঘন্টা লাগে, আর আজকে জ্যাম পড়তে হলো। রাতে ঢাকায় জ্যাম থাকে না, কিন্তু আজ আছে, কারণ একটু আগে এ জায়গায় 2টো বাস অ্যাক্সিডেন্ট করেছে। এখানে হট্টগোল বেঁধে গেছে এ নিয়ে। অন্য রাস্তা যে ধরবে তার উপায় নাই। 2 ঘন্টার পথ আজ 3 ঘন্টায় শেষ করে যেতে যেতে প্রায় ভোর হয়ে গেছে। ততক্ষণে সব শেষ। সব শেষ মানে? বাবা মা যখন গেল
তখন আগুনের ধোঁয়া সারা দুনিয়াকে জানিয়ে দিচ্ছে আকাশের বুক কালো মেঘ জমেছে। আঙ্কেলদের বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেছে। সে সাথে তাদের বাড়ি থেকে 100 গজ দূরে একটা গাড়ি অর্ধেক ছাই হয়ে গেছে। বাবা এসব দেখে ভেঙে পড়ল। ততক্ষণে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হলো সেখানে। তাদের থেকে জানা গেল তাদেরকে কেউ একজন কল করে আসতে বলেছে। বাবা গাড়িতে থাকা অবস্থায় নাকি পুলিশদের কল দেওয়া হয়েছে। বাবার উপস্থিত হওয়ার মিনিট 5 পর পুলিশ এসেছে। এরপর 2 দিন পর পুলিশ রিপোর্ট দিল এটা নিছক দুর্ঘটনা, কিন্তু বাবা মানতে রাজি না। তদন্ত করলো কিন্তু বেশ সুরাহা করতে পারলো না। আর চৌধুরী পরিবার? একমাত্র বোনকে হারিয়ে দিশেহারা হয়ে গেছে তারা। তাদের পরিবার ভেঙে গেছে। সবচেয়ে বেশি আপনার স্বামী মানে আহনাব চৌধুরী ভেঙে পড়েছে। এরপর নাকি ওনাকে বিদেশ পাঠানো হয়েছে। তবে তারা নাকি খোঁজ নিয়েছে, কিন্তু তারাও কোনো তথ্য পায়নি। অ্যাক্সিডেন্ট ভেবে তারা এসব থেকে কয়েক মাস পর দূরে সরে যায়। তাদের সন্তান ছিল না? ছিল 2 মেয়ে, দৃষ্টি আর মিষ্টি। সেদিন ওরাও দুনিয়া ত্যাগ করে। আর সমীর, খুশরু? তখন উনি বিদেশ ছিল, তাই ওনাকে সন্দেহ করে কোনো লাভ হয়নি। আর এমন কোনো প্রমাণ জিশান আঙ্কেল পেয়েছে হয়তো, কিন্তু বাবা অবধি আসতে পারেনি। তাই ওনাকে সন্দেহ করেও লাভ হয়নি। খুব খারাপ হয়েছে তাদের সাথে, কিন্তু এগুলো আমাকে কেন বলছেন? আমি তদন্ত করে জানতে পারলাম সেদিনের সব সিসিটিভি ক্যামেরা নষ্ট করা হয়েছে, ফুটেজ নেই কোথাও। আর তথ্য জানতে আপনার সাহায্য লাগবে। আমার? হ্যাঁ আপনার। আপনি যেহেতু চৌধুরী পরিবারের সদস্য, তাই সন্দেহজনক কিছু দেখলে আমাদের জানাবেন প্লিজ। ওটা তো আরিফা চৌধুরীর পরিবারও হয়। সম্পত্তির জন্য সম্পর্ক তুচ্ছ হয়, তাই সন্দেহের তালিকায় কেউ বাদ যাবে না। আর এই কেস আমিও হ্যান্ডেল করেছি। তুমি যদি আমাদের সাথে কোঅপারেট করো তাহলে খুনিদের বের করতে সহজ হবে। আমি বুঝতেছি না, সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল বলে রহমান পরিবারের সবাই খুন হয়েছে এমনটা কেন ভাবা হচ্ছে? কারণ ওদের গাড়ির এক অংশ সব অ্যাসিড দিয়ে পুরানো হয়েছে, যেখানে মানুষের পুরো শরীর পুড়িয়ে দেওয়া যায় খুব সহজে। এমন কিছু হয় বাস্তবে? জি হয়। প্রযুক্তি মানুষকে ভালো চেয়ে খারাপের দিকে বেশি নিয়ে গেছে, যাকে বলে অপব্যবহার হয়েছে। তা অবশ্যই ঠিক, তবে আমি সাহায্য করব। কোনো খুনির সাথে তো আর বসবাস করা যায় না। এই 2 মাসে একবারও মনে হয়নি ওনারা খুন করতে পারে। ছি, এত জঘন্য। হাইপার হওয়ার কিছু নেই। ওনারা হতেও পারে, আপনার নাও হতে পারে। তাই সন্দেহ তালিকায় থেকে তাদের মতো গণ্যমান্য কাউকে সরাসরি আঘাত করা সম্ভব না। যা করবে সাবধানে করবে, আরও ভুল করলে সব শেষ। যদি ওনারা কালপিট হয় তাহলে তুমিও জীবন দিবা, আর যদি না ওনারা নির্দোষ হয় তাহলে বেঁচে যাবা। তাই সাবধানে পা ফেলবে। আহনাব চৌধুরী সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো আরুর দিকে না তাকিয়ে আজকাল তার শরীরে দেওয়া পারফিউমের গন্ধে চোখ বন্ধ করে আরুকে চিনে ফেলতে পারে আহনাব। ছেলেটা কি তোমার লাভার ছিল আরুষি? কোন ছেলে? আর কি সব বলছেন? যার সাথে রেস্টুরেন্ট থেকে বের হলে, বাড়িতে আসতে দেরি করলে, যে রিকশায় তুলে দিল, তার কথা জিজ্ঞেস করছি। আপনাকে সব কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর আপনি কি কোনো কারণে আমার পেছনে ডিটেকটিভ লাগিয়েছেন? আমার হাতে এত সময় নাই যে আমি এসব ফালতু কাজে সময় ব্যয় করব। আর শোনো মেয়ে, আহনাব চৌধুরীর ওয়াইফ হওয়া মুখের কথা না, তার জন্য যোগ্যতা লাগে। আপনি কি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? অবশ্যই, কারণ তোমার লাভার থাকলে বলো ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমার ওয়াইফের তকমা লাগিয়ে বাহিরে পরকিয়া করা আমি বরদাস্ত করব না। তাহলে কি আমাকে খুন করবেন? রক্তে তো হাত লাল করব, কিন্তু তোমার কথা সম্পূর্ণ না করে শব্দ করে ল্যাপটপ বন্ধ করে বের হয়ে গেল রুম থেকে। আহনাবের যাওয়ার দিকে তাকে ফুসফুস করতে করতে বিছানায় এসে বসে পড়ল আরু। সত্যি কি আমি এতদিন খুনিদের সাথে বসবাস করেছি? আসবো। শিশির বাইরে থেকে নজর সরিয়ে তাকালো একবার দরজার দিকে, মুচকি হেসে মাথা নাড়ল। কুয়াশা কই? ওয়াশরুমে গেছে। ও আচ্ছা। তুমি কি কিছু বলবে ভাবি? হ্যাঁ গো ননদিনী, বলবো তো বটে, তবে দুজনকে একসাথে বলবো।
আমাকে রেখে ভাবি ননদে কি এত সলা পরামর্শ করছো শুনি? তোর বদনাম করছি। সেটাই তো, তোর একমাত্র কাজ আমার বদনাম করা।